কাজের বউটা ছোটা বুয়া ছিল, সে সকালে আসতো আমাদের নাস্তা বান্নার কাজ করতো এবং দুপুরবেলা বোধহয় আসতো না, দুপুর 17 তারিখ যখন আমি অফিসে থাকি সারাদিন আমার বাবা কিন্তু আমাকে মেসেজ দেন যে আমি নাস্তা করেছি কিনা বা দুপুরে খেয়েছি কিনা। সেই দিন আমাকে কেউ কোনো প্রকার মেসেজ দেয়নি, আর আমিও খুব কাজে ব্যস্ত ছিলাম। ঠিক মাগরিবের পরে আমার বড় ভাই মোহাম্মদ জাকারিয়া হোসেন আপনাদের সামনে বসে আছেন, তিনি আমাকে ঠিক মাগরিবের কিছুক্ষণ পরে কল দিয়ে মানে খুব কান্না কান্না অবস্থা, আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে, আম্মু হাটে অবচেতন অবস্থায় আছে, মানে শুয়ে আছে, হাত পা শক্ত হয়ে আছে, ঠোঁট কালো হয়ে আছে। এটা শুনে আমি অফিস থেকে ডাইরেক্ট, আপনারা অবশ্যই জানেন যে সেদিন কিন্তু 17 তারিখ রাস্তাঘাট খুব জাম ছিল। আমি অফিস থেকে এসে যখন ভাইয়াকে ফোন দিই, মানে মাঝামাঝি রাস্তায় যখন এয়ারপোর্ট পার হই, তখন ভাইয়া বলছে লুবানা হসপিটালে, উত্তরা 13 নম্বর সেক্টরের যে লুবানা হসপিটাল আছে সেখানে অলরেডি আমার বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছে, আব্বুকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু ডাক্তার কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়া ভাষ্য মতে তিনি মাগরিবের নামাজ পড়তে যান 17 তারিখে, তো বাবাকে মসজিদে দেখেন না। সাধারণত হয় কি, সন্ধ্যাবেলা আব্বু আম্মু মাগরিবের নামাজের পরে আমার ভাইয়ের বাসায় যান। আমার ভাইয়ের বাসার ডিস্টেন্সটা খুবই, একটা রোডের এই মাথা এই মাথা, আপনারা যারা উত্তরা চিনেন যে 18 নম্বর সেক্টর এবং 18 নম্বর রোড এবং 26 নম্বর রোড হচ্ছে একটা রোড দিয়ে কানেক্ট করা, 20 নম্বর রোড দিয়ে। এই মাথায় আমার ভাইয়ের বাসা, এই মাথায় আমার বাসা। তো সেদিন আমার মার সাথেও কারো কমিউনিকেট হয় নাই, আমার বাবার সাথেও কথা হয়নি, প্লাস আমার বাবা মসজিদেও যাননি। তো ভাইয়া একটু চিন্তা বোধ করছিলেন, তো বাবাকে যখন কল করা হলো তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকমভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করেন, আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান, আমার মাকেও নিয়ে যান আরেকটা অ্যাম্বুলেন্সে করে। কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে তো চেক করেই বলেন যে তিনি আর নেই। বাবা আইসিইউতে ছিলেন, আইসিইউতে রাখা হচ্ছিল, তাকে যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল যেন ফিরিয়ে আনা যায়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ফিরে এসেছেন তিনি। আমি যে আমার মাকে পাইনি, কাউকেই করিনি। শেষ পর্যন্ত আপনার বাবা তো এখন স্টেবল না, আমার বাবা এখনো স্টেবল। জানতে পারলেন যে কি হয়েছিল? অ্যাকচুয়ালি হচ্ছে কি, বাবাকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এটা উনি আসলে হচ্ছে কি, মানে ওনার এলোমেলো হয়ে গেছেন কথাগুলো। যখন উনি স্টেবল হবেন তখনই বোধহয় তাকে প্রশ্ন করা ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে ওনার ব্রেনে এখন আমরা প্রেশার দিতে চাচ্ছি না। আর যেহেতু তার স্ত্রী মারা গেছেন, আমার মা মারা গেছেন, একটা বড় শোক কিন্তু আছে, সেই শোকটা কাটিয়ে ওঠার মতো একটা মানসিক শক্তিও তার লাগবে। তো সেই দিন পরে আমার ফ্যামিলি থেকে 999-এর মাধ্যমে উত্তরা পশ্চিম থানার সাথে কন্ট্যাক্ট করা হয়, তারা আসেন। তারা আসার পরে আমাদের সব কিছু ব্যাপার আইনভাবে যে ব্যাপারগুলো থাকে দেখাশোনা করলেন, কথা বললেন, এবং সেখানে সিআইডি আসে আমার বাসায়, সিআইডি আসেন, পিবিআই ভাইরাও আসেন ওনারা। সিআইডিতে আমি আমার ওয়াইফকে নিয়ে আমরা যাই আমার রুমের মধ্যে। রুমে ঢোকার পরে যাবতীয় আলামত তারা সংগ্রহ করেন এবং আমাদেরকে এটাও বলেছিলেন যে আপনারা একটু দেখেন কি অবস্থা, কি কি আছে কি কি নাই।